খাগড়াছড়ি রাঙামাটি পরিদর্শনে ৩ উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধি দল। পার্বত্য ৩ জেলায় চলছে ৭২ ঘণ্টার অবরোধ। জাতিসংঘের সংস্কার ও মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের অঙ্গীকার ব্যক্ত করবেন প্রধান উপদেষ্টা, চাইবেন রোহিঙ্গা ইস্যুর সুষ্ঠু সমাধান। এবং ন্যায় বিচার নিশ্চিতে বিচারকদের প্রতি আইন উপদেষ্টার আহ্বান, পৃথক সচিবালয় না হলে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বললেন প্রধান বিচারপতি। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। পাহাড়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে, এর সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রাঙামাটিতে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। এর আগে সকাল 11:56 স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি রাঙামাটি পৌঁছায়। স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও দলে রয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। রাঙামাটি ও খাগড়াছড়ি পাহাড়ি বাঙালি সংঘাতের ঘটনা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ও ৩ পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার অবরোধ চলছে। ৩ পার্বত্য জেলায় অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট। একই সঙ্গে শুক্রবার রাঙামাটিতে সংঘর্ষের ঘটনায় বাস, সিএনজি ট্রাক ভাঙচুর ও শ্রমিক আহতের প্রতিবাদে মালিক শ্রমিক যৌথ বিবৃতিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়। শুক্রবারের সংঘর্ষের ঘটনায় ফুটে উঠেছে ক্ষতচিহ্ন, বেশ কিছু দোকানে আগুন দেয়া হয়, পুড়ে গেছে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। শনিবার এরই প্রভাবে রাঙামাটি থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি এবং আসেওনি। আন্তজেলা বাস চলাচল বন্ধ রয়েছে, এতে এই রুটে চলাচলকারীরা পড়েছেন ভোগান্তিতে। রাঙামাটি শহরের পৌর এলাকায় এখনও ১৪৪ ধারা জারি রয়েছে। শহরের মোড়ে মোড়ে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি টহল দিচ্ছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, দেশ একটি সংকটকালীন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে। ফেনীর ছাগলনাইয়ার রাধানগরের দক্ষিণ আন্ধারমানিক এলাকায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় নাহিদ বলেন, পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করার কোনো ঘটনা ঘটেনি, এরকম কোনো নির্দেশনাও দেয়া হয়নি। তথ্য উপদেষ্টা এ সময় আরও জানান, পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই, সেই সঙ্গে দেশকে অশান্ত করার বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই। রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়টি দেখছে। ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না। সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় কিছু সমস্যা হয়েছিল, সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল। এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই যে পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। ঢালাও মামলা এবং বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সকালে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এই সময় বিচার বিভাগে দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, বিচার বিভাগ পৃথক হলেও বিচার বিভাগে দ্বৈত শাসনের কারণে বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। বিস্তারিত এই চিত্র রিপোর্টে। শনিবার সকাল 10টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে প্রায় ২০০০ বিচারকের উপস্থিতিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের অভিভাষণ অনুষ্ঠান শুরু হয়। মেধা, প্রজ্ঞা, সততা এবং হৃদয় উচ্ছারিত ভালোবাসার নৈবেদ্য নিবেদনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ উপহার দিক, এই প্রত্যাশা রেখে এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, গাইবি মামলা দিয়ে মানুষকে হয়রানি করা এই অন্তর্বর্তীকালীন সরকার সমর্থন করে না। এমন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে হবে যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। আমরা প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। আমরা ঢালাও মামলা, বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা, মানুষের জীবন জীবিকাকে নিশ্চিহ্ন করা, মানুষের
ক্রমাগত ক্ষত ক্রোধ ক্রন্দন সৃষ্টি করা সেটা থেকে বের হতে চাই। বিচার বিভাগ পৃথক সচিবালয়ে না হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই নতুন এই বাংলাদেশে আমরা এমন একটি বিচার বিভাগ গড়তে চাই যেটি বিচার বিভাগ এবং সততা ও অধিকার বোধের নিশ্চয়তার একটি নিরাপদ দুর্গে পরিণত হবে। প্রধান বিচারপতি বলেন, বিগত বছরগুলোতে বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে, বঞ্চনার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। সততা, বঞ্চনা, নিপীড়ন ও নির্যাতনের হাতিয়ার হিসাবে বিচার বিভাগকে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। এতে বিচার বিভাগের উপর মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে। অথচ বিচার বিভাগের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে মানুষের আস্থা ও বিশ্বাস। সাগরণী হত্যা মামলার প্রতিবেদন 111 বার পেছানো হয়েছে। এটা কোনোভাবেই কাম্য নয় বলেও জানান প্রধান বিচারপতি। বিচারকদের জবাবদিহিতা নিশ্চিত করা ও বিচার বিভাগের দুর্নীতি বন্ধ করতে আমি বদ্ধপরিকর। আজ আমি এই মঞ্চ হতে বিচার বিভাগের যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত 8 শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। হলে তাদের বরাদ্দ করা সিটও বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার তাদেরকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর সাইফুদ্দিন আহমদ। প্রক্টর বলেন, হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া 8 শিক্ষার্থীকে হলের সিট বাতিল করার পাশাপাশি তাদেরকে সাময়িক বহিষ্কারও করা হয়েছে। এই বিষয়ে আজ বা কাল তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির রিপোর্ট সিন্ডিকেটে যাবে এবং সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে স্থায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। কয়েকদিনের তীব্র গরমে মানুষের অতিষ্ঠ হয়ে পড়েছিল। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। রাজধানীতে বৃষ্টি নেমেছে, স্বস্তি এসেছে জনমনে। বেলা 11টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় এই বৃষ্টি শুরু হয়। সকাল থেকে ঢাকার আকাশ কিছুটা মেঘলা ছিল। সকাল 11টার মধ্যে কালো মেঘে ঢেকে যায় পুরো ঢাকার আকাশ। এরপর শুরু হয় তুমুল বৃষ্টি। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সন্ধ্যা 6টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি, অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, জাতিসংঘের সংস্কার ও মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের অঙ্গীকার ব্যক্ত করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান নিয়ে গণমাধ্যমের সাথে ব্রিফিংয়ে তিনি বলেন, অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে সুষ্ঠু সমাধান চাওয়া হবে। ভারতের সঙ্গে টানাপোড়েন চলছে স্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা কাটিয়ে ওঠার জন্য আলোচনা হবে। মোশাররফ হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 27 সেপ্টেম্বর সাধারণ পরিষদে 79তম অধিবেশনে ভাষণ দিবেন তিনি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের পর এটি প্রধান উপদেষ্টার প্রথম বিদেশ সফর। এবছরের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শুরুতে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরে প্রধান উপদেষ্টার কর্মসূচি এবং বাংলাদেশ নিয়ে করণীয় বিষয়গুলো তুলে ধরেন। 27 সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে পর্বে তার বক্তব্য রাখবেন। তিনি তার বক্তব্যে বিগত 2 মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আমরা আশা করছি। গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের ভূমিকা শক্তভাবে পালন করে বাংলাদেশ জাতিসংঘ অধিবেশনে সে আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক সম্প্রদায়ের তাদের যে ভূমিকা সেটা আমরা তুলে ধরবো এবং আমরা চাইবো যে তারা যেন শক্তভাবে সেই ভূমিকায় অবতীর্ণ হয়। এই সমস্যার যাতে সমাধান হয়। আমরা 8 বছর প্রায়
ধরে তাদেরকে লালন পালন করছি এবং প্রতি বছরই কিন্তু প্রয়োজনের চেয়ে কম সহায়তা এসেছে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে, অর্থাৎ আমাদের নিজেদের অর্থ ব্যয় করতে হয়েছে প্রতিবারই। এ সময় ভারতের সঙ্গে টানাপোড়েন চলছে স্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, টানাপোড়েন কাটিয়ে ওঠার জন্য আলোচনা করা হবে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমে, কারণ সমস্যার সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। আমরা অবশ্যই চেষ্টা করবো সেই টানাপোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলার খবর। শ্রমিক অসন্তোষ কাটিয়ে আজ খুলেছে শিল্পাঞ্চল আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলো। সকাল থেকে শ্রমিকরা নিজ নিজ শিল্প প্রতিষ্ঠানে প্রবেশ করেছে, যোগ দিয়েছেন উৎপাদন কার্যক্রমে। শ্রমিক আন্দোলনে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে মালিকরা কাজ করছেন। বায়ারদের সময় মতো শিপমেন্টের তৈরি করা পোশাক দ্রুত দেওয়ার চেষ্টা করছেন। সকাল থেকে এখন পর্যন্ত শিল্পাঞ্চলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, বেশ কয়েকটি কারখানা বন্ধ থাকলেও অন্য সব তৈরি পোশাক কারখানায় পুরো দমে উৎপাদন কার্যক্রম চলছে। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাথে জেলা শহরের যোগাযোগের একমাত্র রাস্তা ধানগড়া সিরাজগঞ্জ আঞ্চলিক সড়ক। 21 কিলোমিটার এই সড়কে খানাখন্দ থাকলেও পাঙ্গাসী বাজারের 1 কিলোমিটার রাস্তার বেহাল দশা, ফলে ভোগান্তি নিয়েই চলাচল করতে হয় চালক ও যাত্রীদের। যদিও সড়ক সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের। চলনবিল প্রতিনিধি মোহাম্মদ শামীম উদ্দিন খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। একটু বৃষ্টি হলেই জমে থাকে পানি, কোথাও আবার ইট উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এই বেহাল অবস্থা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের। প্রতিদিন এই আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করে লক্ষাধিক মানুষ। সড়কের পাঙ্গাসী বাজারের 1 কিলোমিটার অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এমন পরিস্থিতিতে গাড়ি উল্টে ও কাদায় পড়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগ পোহালেও কোনো পদক্ষেপই নিচ্ছেন না কর্তৃপক্ষ। এই রাস্তা সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়, আসলে দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, আশেপাশে দোকানদারকে অনেকটা অসুবিধা হয়, গাড়ি করে অ্যাক্সিডেন্ট করে। মেয়েরা যারা দূর থেকে আসে রাস্তা দিয়ে, তারা যখন ভ্যানে আসে, ভ্যানের ঝাঁকুনিতে অনেকে পড়ে যায় পিছন থেকে। আশেপাশের 15-20 গ্রামের মানুষ এই হাটে আসেন, ব্যাপারীরা আসেন। এই যে রাস্তা, এই রাস্তাটা বিগত 4-5 বছর ধরে এই একই অবস্থায় পড়ে আছে। দুইটা গাড়ি একসাথে পার হতে পারে না। আবার মানুষ দেখা যায় যে কাদার ভিতর দিয়ে যেতে হয়। দেখা যায় যে একটা গর্ভবতী মহিলাকে নিয়ে যেতে রাস্তাতেই দেখা যায় ডেলিভারি হয়ে যায়। যদিও এই সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের। এই রাস্তা সংস্কারের জন্য ইতোপূর্বে আমাদের জেলা সমন্বয় সভায় আলোচনা হয়েছে, সেখানে সকলের উপস্থিতিতে জনগণের দুর্ভোগের কথা বলা হয়েছে। তো কর্তৃপক্ষ তখন বলেছিলেন যে যত দ্রুত সম্ভব এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। চলাচলে দুর্ভোগ লাঘবে দ্রুত সড়ক সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়, শেষ হবে বিকেল 4টায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভোট গ্রহণের 48 ঘণ্টা আগে গত বুধবার মধ্যরাতে আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়। এই নির্বাচনে মোট প্রার্থী 39 জন, তবে নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা ঘোষণার পর একজন প্রার্থী মারা যান। 1,70,00,000-এর বেশি ভোটার 5 বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। 2022 সালে ধসে পড়েছিল শ্রীলঙ্কার অর্থনীতি। এরপর দেশটিতে দেখা দিয়েছিল গণ অভ্যুত্থান। দেশ ছেড়ে পালিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। পরে তার বাকি মেয়াদের জন্য প্রেসিডেন্টের পদে বসেছিলেন রনিল বিক্রমাসিংহে। সেই মেয়াদও শেষ হয়েছে, ফলে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন লঙ্কানরা।
আধুনিক ও আন্তর্জাতিক মানের শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষার গুরুত্ব দিয়ে সুনামের সাথে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করছে উইজডম ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল। ভবিষ্যতে সারা দেশে স্কুলের শাখা করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটির কর্ণধাররা। শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় বিশেষ জোর দেওয়ার কারণে প্রতিনিয়তই বাড়ছে এর জনপ্রিয়তা। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। মাদ্রাসা ভেবে অনেকেই ভুল করতে পারেন, কিন্তু এটি ধানমন্ডিতে অবস্থিত একটি ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল, যেখানে ইংরেজি, আরবি, বাংলা 3 ভাষায় সাবলীলভাবে উপস্থাপনা করছেন এই স্কুলের ছাত্রছাত্রীরা। অনেকেই আবার হচ্ছেন হাফেজ। বলছিলাম উইজডম ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের কথা। Prophet Muhammad sallallahu alaihi wasallam was a model of simplicity, kindness and humility. He lived over 1400 years ago in Arabia. Honor on the day of judgment, only you will obey and only you will ask for help. Show us the straight path, the path of those. Islamic education is more than just learning about religion. Our teachers in school teach very well. প্রতিষ্ঠানের শিক্ষকদের আন্তরিকতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই গুণগত শিক্ষার পাশাপাশি ভালো মানুষ গড়ার কাজ করছেন বলে জানান শিক্ষকরা। Where students are being able to know about our prophets, about the sacrifice for Islam, about their simple livelihood and so many things. একসাথে সব বিষয়ে পারদর্শিতা অর্জন করতে পারায় স্কুলটির প্রতি সন্তুষ্ট অভিভাবকরা। যদি আপনাদের ট্রাস্ট থাকে তাহলেই কেবল আপনারা এখানে আপনার বাচ্চাদেরকে পাঠাবেন, বাচ্চারা এখান থেকে মানুষের মতো মানুষে বের হবে। ইনশাআল্লাহ আমার বাচ্চারা ভালো করছে, আপনাদের বাচ্চারাও ভালো করবে। ভবিষ্যতে আমরা আশা করব এই স্কুল আরো অনেক বেশি ভালো করবে ইনশাআল্লাহ। প্রতিষ্ঠানটির সুনাম এবং উত্তরোত্তর সফলতার কারণেই এটি ক্যাম্পাস থেকে সারা দেশব্যাপী ক্যাম্পাস করার কথা ভাবছে কর্তৃপক্ষ। এই ধারাবাহিকতায় নতুন আরো একটি শাখার উদ্বোধন করল প্রতিষ্ঠানটি। All of you dua, all of you kind cooperation to run the school successfully. কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কুষ্টিয়ার খোকসা নামেই পৌরসভা, সেখানে মিলছে না নাগরিক সেবা। নতুন পৌর ভবন নির্মাণ ছাড়া দৃশ্যমান কোনো কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। অপরিকল্পিত ড্রেন ও সড়ক নির্মাণের ফলে দুর্ভোগে পড়েছেন নাগরিকরা। আর সাবেক মেয়রের বিরুদ্ধে নাগরিকদের আছে নানা ধরনের অভিযোগ। তবে আশার বাণী পৌর কর্তৃপক্ষের। খোকসা প্রতিনিধি পুলক সরকারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সানজিদা হক। 2001 সালে গঠিত হয় কুষ্টিয়ার খোকসা পৌরসভা, তবে তা কেবল নামমাত্রই। কাগজ কলমে পৌরসভার তকমা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। পৌরসভার 9টির মধ্যে বেশিরভাগ ওয়ার্ডই নানা সমস্যায় জর্জরিত। জলাবদ্ধতা, সরু রাস্তা, অপরিকল্পিত ড্রেন নির্মাণ আর যত্রতত্র ময়লা আবর্জনার উৎকট দুর্গন্ধে নাকাল পৌরবাসী। সুপেয় পানি সহ নেই সড়ক বাতির ব্যবস্থা। আর এসবের জন্য পৌরবাসী দুষছেন সাবেক মেয়র তারিকুল ইসলামকে। 5 বছরের ভিতর আমরা কোনদিন দেখি নাই যে এই এলাকায় সে আসে। বৃষ্টি হলেই হাঁটু পানি বেঁধে যায়, পানি বাহিনীর কোনো জায়গা নাই, ড্রেন নাই। ঠিক মতো একটা রুগী নিয়ে যাবি, তার হসপিটালে জাতি লাগে হলো 5 মিনিট আর জাতি লাগে আধা ঘন্টা, ওই রুগী ধরো আরো অসুস্থ হয়ে যায়। এটা আমাদের নামে পৌরসভা, কিন্তু পৌরসভার কোনো সুযোগ সুবিধা আমাদের এখানে আসলে নাই। প্যাসেঞ্জারের সমস্যা হয়, প্যাসেঞ্জার উঠতে চায় না, ওই পিছনে বসতে চায় না, খালি সামনে বসতে চায়। রাস্তা ভাঙার জন্য সমস্যা, রাস্তা ভাঙার জন্য সমস্যা, চলাফেরা, গাড়ি নষ্ট হয়। এখন আমার দাবি, আমার এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন আপনারা। এই বিষয়ে কথা বলতে নারাজ পৌর প্রশাসক। বক্তব্য দেওয়ার কিছু নেই আমার, আপনি আপনাদের মতো রিপোর্ট করেন, কিন্তু আমার তরফ থেকে কোনো বক্তব্য নেই। আমার বাসার সামনে কোমর পানি, অলরেডি আমি একটা রাস্তা চেয়েছিও। আমার অফিস পানি বন্দি, আমার বাসাও পানি বন্দি। আমি নিজেই এটা নিয়ে সারাক্ষণ দৌড়াচ্ছি। তবে আশার বাণী শোনালেন পৌরসভার এই কর্মকর্তা। রেল স্টেশন থেকে কমলাপুর সুইচ গেট পর্যন্ত, আমার পুরো এলাকা পর্যন্ত আমরা স্কিম দিয়েছি,
এটা এখন একনেকে অনুমোদন না হওয়ার কারণে এটা বিলম্ব হচ্ছে। ডিপিপি প্রেরণ করলে এটা ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমাদের কাজ শুরু হবে। পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। গত 2 দিনের তুলনায় পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন 10 থেকে 15 ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে হিলি স্থলবন্দর দিয়ে। এসব পেঁয়াজ নতুন শুল্ক 20% দিয়ে আমদানি হচ্ছে, তবুও কমেনি পেঁয়াজের দাম, বরং আগের চেয়েও পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে, যার কারণে বিপাকে পড়েছে সাধারণ ব্যবসায়ীরা। গত 2 সপ্তাহ ধরে এই বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 টাকা কেজি দরে। বর্তমানে কম শুল্কের পেঁয়াজও বিক্রি হচ্ছে 85 টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন, এর আগে ভারত থেকে 40% শুল্ক আর $550 এই বন্দরে পেঁয়াজ আমদানি হতো। তখনও পেঁয়াজের কেজি ছিল 85 থেকে 90 টাকা, কিন্তু 20% শুল্ক কমে এবং $145 ডলার দাম কমে গত বুধবার ভারত থেকে এই বন্দরে পেঁয়াজ আমদানি শুরু হয়। ডলারের দাম এবং শুল্ক কমলেও আগের দামেই পেঁয়াজ বিক্রি করছেন আমদানিকারকরা। আর এরই সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও একবার খাগড়াছড়ি রাঙামাটি পরিদর্শনে 3 উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধি দল। পার্বত্য 3 জেলায় চলছে 72 ঘন্টার অবরোধ। জাতিসংঘের সংস্কার ও মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের অঙ্গীকার ব্যক্ত করবেন প্রধান উপদেষ্টা, চাইবেন রোহিঙ্গা ইস্যুর সুষ্ঠু সমাধান। এবং ন্যায় বিচার নিশ্চিতে বিচারকদের প্রতি আইন উপদেষ্টার আহ্বান, পৃথক সচিবালয়ে না হলে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বললেন প্রধান বিচারপতি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।